সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 2 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে 17 সেপ্টেম্বর প্রথমবারের মতো তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব জেতি প্রু। প্রজ্ঞাপন অনুসারে তা শুক্রবার থেকেই কার্যকর হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে 19 জুলাই রাতে সারা দেশে সেনা মোতায়েন ও কারফিউ জারি করে বিগত আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনা মোতায়েন রয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের ইচ্ছা জনগণের উপর চাপিয়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তৃতীয় জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। কাউন্সিলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম সভাপতি ও রুহুল আমিন আকন্দ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের 3 মাসের কাজের মূল্যায়ন করতে গিয়ে বলেন, এত অল্প সময়ে সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় আমাদেরকে মনে রাখা দরকার, যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। সরকার জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রূক্ষেপ করতে বোধহয় চাইছেন না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। জনগণ ও সরকারের মধ্যে আস্থার সম্পর্ক থাকলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার দোসরদের ধরা হচ্ছে না বলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বাজার সিন্ডিকেটের সবাই শেখ হাসিনার দোসর। দুপুরে বরিশালে 31 শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ টাকা পাচারকেই উন্নয়ন বলে প্রচার করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, উন্নয়নের নামে শুধু লাভ হয়েছে তার নেতাদের। রিজভী বলেন, জুলুম আর ক্রসফায়ারের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছিল শেখ হাসিনা। দেশের প্রতিটি নাগরিক যেন ভোট দিতে পারে এমন নির্বাচন নিশ্চিতের দাবিও জানান তিনি। সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে যারা সিন্ডিকেট করে তাদেরকে ধরা, যারা এই সমস্ত বিভিন্ন চক্র তৈরি করেছে তাদেরকে ধরা, এবং এই চক্রের যারা নেপথ্য নায়ক, যারা এই চক্রের চক্রান্তকারী, সবই হচ্ছে শেখ হাসিনার দোষর। তাদেরকে ধরতে, তাদেরকে শাস্তি দিতে দেরি হচ্ছে বলেই আজকে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না।
সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই বড় চ্যালেঞ্জ, আর এজন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। সকালে সোনারগাঁও হোটেলে ভূ রাজনৈতিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের কথা সামনে এনে যুক্তরাষ্ট্রের ভূমিকার নিন্দা জানান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতি নিয়ে বে অফ বেঙ্গল কনভেনশন এর আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে প্রধান অতিথি হয়ে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এ সময় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকাও চান তিনি। ফিলিস্তিনের পর লেবানন ইরানে হামলা করেছে ইসরায়েল, কিন্তু পশ্চিমা বিশ্ব এসব উপেক্ষা করছে। এটাকে পুরো সমর্থন দিচ্ছে আমেরিকা। এর আগে রাশিয়াকেও উস্কানি দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়েছে। এর মধ্য দিয়ে আমেরিকা রাশিয়ার সামরিক শক্তির ধারণা পেয়েছে। তবে সচেতন সমাজ ও মিডিয়া একসাথে দাঁড়ালে স্নায়ুযুদ্ধ থামানো সম্ভব। পরে নিজ বক্তব্যে আগামীর বাংলাদেশ কেমন হবে সে রূপরেখা তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের বড় চ্যালেঞ্জ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। এজন্য সরকারের প্রতি আস্থা রাখতে হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে। এছাড়া তারুণ্যের ভাবনা ও সংকট সমস্যায় গুরুত্ব দিয়েই রাষ্ট্র সংস্কারের কাজ চলছে এবং নানা পরিবর্তনের সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। আমাদের তারুণ্যের শক্তি আছে, সাহস, বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতায় আগামীর দিনগুলোকে পরিবর্তন করা যাবে। তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে। অন্তর্বর্তী সরকার সবার কথাই শুনছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা অব্যাহত রাখলে কোনো কিছুই অসম্ভব নয়। এবারের বে অফ বেঙ্গল সামিটে অংশ নিচ্ছেন ৮০ দেশের ৮০০ জনের মতো প্রতিনিধি। ৩ দিনের এই সম্মেলন শেষ হবে সোমবার। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে কিনা সেটা বড় প্রশ্ন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই বিষয়ক আলোচনায় তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের মন্তব্য করেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে। যথাযথ নয়। গণ অভ্যুত্থানের পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সংবিধান নিয়ে। পুনর্লিখন বা সংশোধনের লক্ষ্যে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তাই সংবিধানের খসড়া প্রস্তাবনা ও কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ল রিপোর্টার্স ফোরাম, যেখানে আইনজ্ঞরা বলেন একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করলে, বঙ্গবন্ধু নিয়ে মন্তব্য করলে, এখন আমরা দেখছি বেগম খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করলে, তারেক জিয়াকে নিয়ে মন্তব্য করলে মানহানির মামলা করছে। কে করছে? ওনারা কিন্তু করছেন না, ওনারা এটা চাইছেন না, তাও বলেছেন। ওনাদের পক্ষ হয়ে অতি উৎসাহী ওনাদের অনুসারীরা তৃতীয় পক্ষ হয়ে মামলা দিচ্ছেন। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, বর্তমান সংবিধানে বহু অসঙ্গতি রয়েছে যা পরিবর্তন করতে হবে। পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে এমন ধারণাও ভুল। অনেকের ধারণা যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আমি যতটুকু বুঝি আমার জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না, কারণ এই জন্য যে সংসদের ভূমিকা লাগবে। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়েই সংশয় জানান অ্যাটর্নি জেনারেল। এই সংবিধানের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। সংবিধান সংস্কার করা হলেও মৌলিক কাঠামো পরিবর্তন হতে পারে না বলেও মত আলোচকদের। প্রত্যাশার জায়গা আছে, সব নিশ্চিত হবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন, এ মত দিয়েছেন কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। আর কমিশনের প্রধান বলেন,
আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে নজরদারি করেছে তা বেআইনি, অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত। ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে 22টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব চেয়েছে সংস্কার কমিশন। অংশীজনদের সঙ্গে সংলাপও করছে। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে সংলাপ। ভোটের যে আইন বা আরপিও মতবিনিময়ে সংস্কার কমিশন জানায়, শুধু আগামী নির্বাচন নয়, স্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে। এ সময় আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার। বাহিনী যে সকল অপকর্ম করেছে এগুলো বেআইনি, এগুলো গুরুতর অপরাধ, এগুলোর বিচার হওয়া দরকার, বিচার হওয়া উচিত ছিল। তবে একই সাথে এবং ভবিষ্যতে যাতে এটা বন্ধ হয়, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আমরা এই ব্যাপারে প্রস্তাব করব। সভায় জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন। দলীয় প্রতীকে নির্বাচন হোক, এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারও রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে। এতটুকু আমি বলতে পারি যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে, আইন কানুন যেটা বিদ্যমান আছে, এটা হচ্ছে নির্বাচনী আইন না, লোকাল গভর্নমেন্ট আইন। লোকাল গভর্নমেন্ট আইন যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু স্থানীয় নির্বাচন সিঙ্গেল ডেতে সিঙ্গেল শিডিউলের নির্বাচন হওয়া এটা সম্ভব হবে না। জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানায় কমিশন। এইটা এবার হয়তো এই কমিশন চিন্তা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখানে অনেক সমস্যা আছে। বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি। শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, ৭২ সংবিধানে প্রধানমন্ত্রীকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে, পাশাপাশি কোনো জবাবদিহিতার জায়গা নেই। ফলে সংবিধান সংশোধন জরুরি মনে করেন তিনি। এ সময় রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, ৭২ সংবিধানের ক্ষেত্রে সবাই ঐক্যমত্য ছিল, বর্তমানে সেই ঐক্যমত নেই বলেও মনে করেন তিনি। কোনো আইন বা সংবিধান স্বৈরাচার শাসক জন্ম দেয় না বলেও মন্তব্য করেন তিনি। আমরা সংখ্যানুপাতিকের দাবি বাংলাদেশে ছাড়বো না। আমরা জানি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে যদি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে হয়, সংখ্যানুপাতিক ব্যবস্থা ছাড়া এটা আসলে করা যাবে না। এই ফার্স্ট পাস দি গোল দিয়ে হবে না। ৭২ সালে আমাদের দেশে যতটা ঐক্যমত ছিল যে আমরা কি ধরনের কনস্টিটিউশন চাই, এবং আমার মনে হয় ৭২-এর কনস্টিটিউশনটা মোরলেস ওই ধরনের ঐক্যমতের বেসিসে হয়েছিল। এখন আমি দেখি যে দেশে ওই ধরনের একটা ঐক্যমত নেই। আওয়ামী লীগ সরকার জ্বালানি ও অর্থনীতি দুই খাতকেই ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া সংস্কার অসম্ভব। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে উন্নয়ন দেখানোর যে প্রবণতা ছিল তা থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান সরকারের পক্ষে সব সংস্কার করাও সম্ভব নয়। ১.৫ দশক ধরে আওয়ামী লীগের শাসনামলে দেশের উন্নয়ন ও অর্থনীতির নানা সূচকে ধীরগতি থাকলেও তা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়। ফলে কঠিন চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, স্থিতিশীল অর্থনীতি ছাড়া সংস্কার সম্ভব নয়। সেই সংস্কার হতে হবে টেকসই ও জনবান্ধব। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়নের নামে অর্থনৈতিক প্রবৃদ্ধি রাজনীতিকরণ করেছে আওয়ামী লীগ। তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। এবং এক পর্যায়ে যে আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি, তথ্য উপাত্তের রাজনীতিকীকরণ করা হয়েছিল, দি পলিটিসাইজেশন অফ দি ডেটা অ্যান্ড ইনফরমেশন। অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতে বড় ক্ষত সৃষ্টি হয়েছে। গত সরকারের ভুল উন্নয়ন কৌশল এবং অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতির কারণে ধ্বংস হয়েছে অর্থনীতি। বারবার নীতি সুধার বাড়িয়েও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে আমি সবসময় বলি, সংস্কারগুলো আমরা সব করে যেতে পারবো। ইমিডিয়েট যেগুলো আর্থিক খাতের, ক্যাপিটাল মার্কেটে, এনবিআই, সেগুলো আমরা করবো একটা শর্ট টার্ম, ওভারল্যাপিং টু দ্য মিড টার্ম, আর মিড টার্মের পরে লং টার্ম তো করবে রাজনৈতিক সরকার।
বক্তারা জানান, আর্থিক খাতে ব্যাপক লুটপাট ও বিপুল অর্থ পাচার হয়েছে। ভবিষ্যতে কেউ অর্থ পাচারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন অর্থ উপদেষ্টা। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে 7 ও 4 বছরের 2 শিশুকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা। বাইগারটেক এলাকায় নিজ ঘরেই এই ঘটনা ঘটান দিনমজুর আহাদ। পুলিশের ধারণা পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে আরও তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি আহাদের অবস্থাও আশঙ্কাজনক। শনিবার সকালে পল্লবীর বাইগারটেক এলাকার এই ঘর থেকে উদ্ধার করা হয় 2 শিশুর মরদেহ। পাশেই আহত অবস্থায় পড়েছিলেন বাবা আহাদ। পরিবারের সদস্যরা বলছেন, সকালে স্ত্রী ও মাকে কাজে পাঠান আহাদ। পাশের ঘরেই ছিলেন শিশুদের নানা জোবেদ আলী। কিছুক্ষণ পর গোগানির শব্দ পান তিনি। ঘরে ঢুকে বিছানায় 2 নাতির মরদেহ দেখতে পান জোবেদ আলী। এ সময় তার সামনে নিজের গলায় ছুরি চালান আহাদ। দরজা করলাম, খুলে দিয়ে 2টা বাচ্চা দৌড় করতেছে, তার গলাতে এমনি লাগাইছে, ফেসাইতেছে। প্রতিদিনই আমার 2 ছেলের আমার সাথে করে নিয়ে যায়। তা আজকে আমি নিতে চাইলে ও আমার কাছে দেয় নাই, কইতেছে তুই পাক করতে যা, আজকে তো আমি বাসায় আসছি, আমার কাছে থাকো। পরে জরুরি সেবা নম্বরে খবর পেয়ে আহত আহাদকে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। আর 2 শিশুর মরদেহ পাঠানো হয় সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে। ওনার শ্বশুর ছিল, ওনার ওয়াইফ আসছে, ওনাদেরকে রাইকা ঘরের দরজা আটকাই দেওয়া। যখন ওই যে ওসি তদন্ত আসছে, আসার পরে দরজা খুলে দিছি, ওনারা লাশ ঢাকা মেডিকেলে পাঠাইছে। কোনো সময় খারাপ ছিল না, কিন্তু এই বর্বরতা কাহিনীটা যে করছে, কি কারণে করছে বা কি উদ্দেশ্য, ওইটা আসলে বলাটা আসলে মুশকিল হয়ে যেতেছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও আর্থিক টানাপোড়েনের কারণে শিশুদের হত্যা ও আত্মহত্যার চেষ্টা করেন আহাদ। এ বিষয়ে আরও খোঁজ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পারিবারিক এবং অর্থনৈতিক যে সমস্যার কারণে তাদের মধ্যে একটা মনোমালিন্য বা বিরোধ ছিল। আমাদের প্রাথমিক ধারণা এটা থেকে এই ঘটনার সূত্রপাত হওয়ার সম্ভাবনা বেশি। তবে আমরা প্রকৃত ঘটনাটা আরও ব্যাপক তদন্ত পর জানতে পারব। হাসপাতালে ভর্তি আহাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিপণের উদ্দেশ্যেই আজিমপুরে 8 মাস বয়সের শিশুকে অপহরণ করে অপরাধী চক্র। তবে শেষ রক্ষা হয়নি সন্ত্রাসীদের। মুক্তিপণের আগেই ধরা পড়ে র্যাবের জালে। অভিযানের পর শিশুটিকে উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে। এ সময় অপহরণকারীর সাথে জড়িত থাকার অভিযোগে শাপলা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গেল বৃহস্পতিবারের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের একটি বাসার সিসিটিভির ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন এক নারী, সাথে ছিলেন আরও কয়েকজন। এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, আজিমপুরে ফারজানা নামের এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে 8 মাসের এই শিশুটিকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা যায় 1 সপ্তাহ আগে পরিচয় গোপন করে বাসাটিতে সাবলেটে উঠে এই চক্র। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই তদন্তে নামে র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। পরে রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত এক নারীকে। কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানানো হয়। অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন। র্যাব জানায়, বাসাটিতে ওঠার 7 দিন আগে শিশুটির মা ফারজানার সঙ্গে শাপলার পরিচয় হয়। বাসায় উঠলে শিশুটিকে দেখভাল করতে পারবে বলে শিশুটির মাকে আশ্বাস দেয়। সরল বিশ্বাসে ফারজানা তাকে সাবলেট দিতে রাজি হয়, কিন্তু বাসায় ওঠার পরদিনই কয়েকজনকে নিয়ে ডাকাতি করে। এরপর শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। মোটা অঙ্কের মুক্তিপণের জন্যই শিশুটিকে অপহরণ করা হয় বলে জানায় র্যাব। যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দাবি করা 10 লক্ষ টাকার মতো, সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি, যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল। এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়, সেই বাসায় কিন্তু বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। শাপলাকে জিজ্ঞাসাবাদে আরও 3 জনের সম্পৃক্ততা পেয়েছে র্যাব। তাদের গ্রেপ্তারে চলছে অভিযান। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বগুড়ায় সালমা হত্যা নিয়ে র্যাবের দেয়া আগের বক্তব্য ছেলে স্বীকারোক্তির ভিত্তিতেই দেয়া হয়েছে এ দাবি করেছেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। তবে কোনো সদস্যের গাফিলতি আছে কিনা তা নিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার ভাড়াটিয়া মাবিয়া ও সুমনকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আর আগেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মোহাম্মদ মুসলিম। গত 10 নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়ার বাড়িতে ডিপ ফ্রিজ থেকে সালমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার 2 দিন পর সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছিল টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সালমাকে হত্যা করেন তার ছোট ছেলে সাদ। ঘটনা ভিন্ন দিকে মোড় নেয় শুক্রবার। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাড়িটির ভাড়াটিয়া মাবিয়া সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে একজন আদালতে জবানবন্দিও দিয়েছেন। পুলিশ বলছে অনৈতিক কাজে বাধা আর ভাড়ার বকেয়া টাকা নিয়ে দ্বন্দ্বে খুন হন সালমা। নিয়ে গেছে সেটার উত্তরে সে যেটা বলছে ওরা মনে করছে যে বাসায় সিসি ক্যামেরার এটা হচ্ছে ডিভিআর। আসলে প্রযুক্তির এই জিনিসগুলোতে ওদের একটা গ্যাপ ছিল। এ হত্যার বিষয়ে শনিবার দুপুরে রাজধানীতে ব্রিফিং করেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক। দাবি করেন ছেলে স্বীকারোক্তির বর্ণনাই দিয়েছে র্যাব, তবে কারো গাফলতি আছে কিনা তা নিয়ে তদন্ত হবে। যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন, এটা তার অধিকার, তার আইনগত অধিকার এটা। সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে। স্পষ্ট করে বলতে চাই, র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। র্যাবের তদন্ত সুষ্ঠুভাবে হয়নি বলে দাবি সালমা খাতুনের বড় ছেলে এবং স্বামীর। যে ক্ষোভটা তার, যে তাকে আমরা বের করে দেবো বাসা থেকে বা বাসা ভাড়া দেওয়ার যে একটা, বা আমার মা তার এই ব্যাপারগুলো জানতে পারাটা, এখান থেকে এই হত্যাকাণ্ডটা সম্ভবত হতে পারে। আমি কখনো বিশ্বাস করতে পারতেছি না, আমার আত্মীয় কেউই না যে তিনি এই কাজ করবে। আর মাদ্রাসাপুরে খুব ভালো ছেলে আর কি। তো এরপরে যাক আমাকে আর আমার সন্তানকে এরা নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে খুব সম্মানের সাথে রাখছে, আমাকে ছেড়ে দেওয়া হয়, আমরা মামলা দিয়ে দিয়েছি, আমি চলে আসছি। এদিকে মাবিয়া ও সুমনকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বরের 16 দিনে 92 জনের মৃত্যু হলো। এছাড়া একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 994 জন ডেঙ্গু রোগী। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণের 5 জন, উত্তর সিটি 2 এবং 1 জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এবছর ডেঙ্গুতে 384 জনের মৃত্যু হয়েছে। নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 16,778 জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোয়। পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। সকালে সদর উপজেলার বেতেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপি সদস্য মুস্তাজ আলী ও ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। আহত হন বেশ কয়েকজন। দুপুরে মারা যান আবুল হাশেমের কর্মী জালাল মিয়া। সর্বজনীন লোকজ উৎসব নবান্ন, নতুন ফসল ঘরে তোলার উৎসব। শীতের আগে হেমন্তে কৃষক নতুন ফসলের ঘ্রাণে মাতোয়ারা হন। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। বদ্বীপের প্রায় সবার এ অভিজ্ঞতা, নগরে তা প্রায় অতীত। তাই লোকজ উৎসবকে নাগরিক জীবনে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এ উৎসব। জারি, শাড়ি, মুর্শিদি গানের পাশাপাশি চলে নৃত্য। আবৃত্তিতে ফুটিয়ে তোলা হয় শেকড়ের বন্ধন। পাশাপাশি ছিল মুড়ি, মুরকি, মোয়া বা নতুন ধানের পায়েস। পাকা ধানের যে একটা গন্ধ, সেটা তো অসম্ভব একটা, কিন্তু ঢাকা শহরে সেটা আমরা পাচ্ছি না। আর এই যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, আজকে মনে হচ্ছে এটাই নবান্নের একটা ধান পাচ্ছি আমরা। নবান্ন উৎসব আমরা ভুলেই যাই এই ঢাকা শহরে থাকতে থাকতে, কিন্তু এখানে আমরা এসে আসলে নবান্নের একটা খুব ভালো ফিল পাওয়া যায়। বাচ্চা কাচ্চা অনেক আনন্দ পায়। ঘরে থাকতে থাকতে যে একটা কোঠা আন্দোলন গেল, ওটার জন্য সবারই মনে খুব দুঃখ ছিল। এটা আসার পরে, এটা করার পরে এখন খুব মনে প্রাণের শান্তি পেয়েছি আমরা। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদের ব্যানারে আয়োজকরা বলেন, খাদ্যের পেছনে যেসব মানুষ ক্রমাগত শ্রম দিয়ে যান তাদের জন্যই নবান্ন। কৃষককে তাই সম্মান জানাতে হবে।
নবান্নের মাধ্যমে কৃষকের গোলা ভরা ধানের যে আনন্দ, সে আনন্দকে যেমন ভাগ করে নিই, তেমনি কৃষকের এই ধানটি ফলানোর যে কষ্ট, ন্যায্য মূল্য না পাওয়ার যে কষ্ট, সেগুলো আমরা ভাগাভাগি করে নিতে চাই এবং প্রজন্মের অন্তরে আমাদের নতুন প্রজন্মকে জানাতে চাই গ্রাম আছে, কৃষক আছে, তারাই আমাদের মূল ভিত্তি। ছুটির দিনে প্রায় 4 ঘন্টার এ উৎসব উপভোগ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।